স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। অতর্কিতে বলে বসল রোজা, যদিও মহিলা একটিও প্রশ্ন করেনি। তাতে যেন পুনরায় তেলে বেগুনে জ্বলে উঠল সে। বের হ, এক্ষুনি তুই বের হবি আমার বাড়ি থেকে। চেঁচিয়ে ওঠার শব্দে আশেপাশের ফ্ল্যাট থেকেও লোকজন বের হতে লাগলো। সবাই হতভম্ব হয়ে রয়েছে। রীতিমতো লোক জড়ো করে ফেলেছে বাড়িওয়ালির বাজ খাই কণ্ঠস্বর। লজ্জায় রোজা নিজের জায়গায় দাঁড়িয়েও থাকতে পারছে না, আঁকড়ে ধরে রেখেছে রেলিং। এই সম্পূর্ণ ভবনে একমাত্র মহিলা না রোজাকে স্নেহ করত, সেও যখন এই কথা বলল তখন রোজা না পারতে বলে উঠল, না আন্টি, বিশ্বাস করুন। খদ্দের ধরে এনে আবার বড় বড় কথা। কি বলবে তুমি এখন? তোমার খালাতো চাচাতো ভাই এই তো। বাড়িওয়ালি তেজস্বী ভঙ্গিতে প্রশ্ন ছুটতেই হঠাৎ অগ্রসর হলো আসমান। একদম নির্বিকার কণ্ঠে জানালো, স্বামী। প্রকৃতির এমনই লীলা খেলা যে ঠিক একই সময়ে অদূরে একটি বাজ পড়ল। শব্দ তরঙ্গ প্রকম্পন খেলিয়ে দিল সম্পূর্ণ সিঁড়ি ঘর জুড়ে। সকলে বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল আসমানের দিকে, এমনকি রোজা নিজেও। স্বামী? রোজার স্বামী? কবে বিয়ে হলো ওর? আজকেই। পুনরায় উচ্চারণ করলো আসমান, ভঙ্গি এতটাই পরোয়াহীন যে তাতে রোজা ঈষৎ কম্পিত হয়ে উঠল। অপরদিকে সিঁড়ি ঘরে জড়ো হওয়া সকলে পলকহীন দৃষ্টিতে চেয়ে রইল আসমানের দিকে তখনও ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে জোড়া কয়েক হতচকিত দৃষ্টি। কট্টর বাড়িওয়ালি পর্যন্ত বিষয়টি হজম করতে 40 সেকেন্ড মতো সময় নিলেন। তারপর নিজের চর্বিযুক্ত শরীরের কোমরে হাত দিয়ে মাপা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রসিকতা করা হচ্ছে আমার সঙ্গে? নির্বাক আসমান। এই ছেলে, তোমার মতলব কি? ধরা পড়ে এখন উল্টো পল্টো কারণ দর্শনা হচ্ছে। এবারেও নীরব আসমান। তাতেও বাড়িওয়ালি যেন সুপ্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায় উদ্গিরিত হয়ে উঠলেন। স্বামী, কবে বিয়ে হয়েছে? আজকে? হ্যাঁ। অবশেষে আসমানের হিম শীতল কণ্ঠস্বর ধ্বনিত হলো। একমাত্র বাড়িওয়ালি বাদে উপস্থিত প্রতিবেশীগণ আসমানের অবয়ব লক্ষ্য করে প্রশ্ন করা থেকে বিরত থাকলেন। সামনের ব্যক্তিকে তাদের রীতিমতো বিনা কারণেই কেমন ভীতিকর মনে হচ্ছে। অদ্ভুত একটা প্রভাব আছে মাঝে, অশুভ এক প্রভাব, যার দরুন কেউই চাইবে না এর সঙ্গে ঝগড়ায় ভিড়তে। বাড়িওয়ালি নিজেও বোধহয় এতক্ষণে ব্যাপারটি টের পেল, তাই কণ্ঠস্বরের তেজ ক্রমশই ম্রিয়মান হয়ে এলো। আজকেই বিয়ে করেছো? কোথায়? কাজী অফিসে। কাবিননামা? বন্ধুর কাছে। বন্ধুর কাছে কেন? কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করছি না। বাড়িওয়ালি থতমত খেয়ে গেল। এমন কাঁটা কাঁটা জবাব দেওয়া কোনো মানুষের মুখোমুখি সে এখনো পর্যন্ত হয়নি। সাঁড়াশি দিয়ে চেপে ধরলেও এই ছেলে প্রয়োজনের অতিরিক্ত এক শব্দ উচ্চারণ করবে না। প্রয়োজনের অতিরিক্ত আবার কি? এ তো প্রয়োজনীয় কথাটুকুও ঠিক মতো বলে না। রোজার দিকে কৌতূহলী দৃষ্টিতে চাইল সকলে, যেন এখন একমাত্র সেই তাদেরকে এমন এক অপ্রীতিকর পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। এতক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকা রোজা নিজের উপর সকলের দৃষ্টি অনুভব করে যেন ঘোর থেকে বের হলো। আসমানকে স্পর্শ করতে গিয়েও সে করল না। হাত সরিয়ে নিয়ে বাকিদের দিকে ফিরে জোরপূর্বক হাসি ফুটিয়ে জানালো, হ্যাঁ হ্যাঁ, আজকে বিয়ে হয়েছে, আমাদের প্রেমের বিয়ে। অত অনুষ্ঠানের সুযোগ ছিল না, তাই কোর্ট ম্যারেজ করেছি আপাতত। নাম কি এর? কি করে? বাড়িওয়ালি যেন এরপরও নাছোড়বান্দা। সমস্ত আগ্রহ হারিয়ে আসমান সম্পূর্ণ পিছন ঘুরে গেল। রোজার দিকে চেয়ে বলল, আমার ভীষণ ক্লান্ত লাগছে, ঘুমাবো। এই ছেলে, তোমার সাহস কিভাবে হয়? বলেই বাড়িওয়ালি আসমানের কাঁধে নিজের হাত বসাতে যাচ্ছিলেন, উদ্দেশ্য তাকে জোর করে নিজের দিকে ঘোরানো। কিন্তু অতর্কিতে রোজা বাহু মাঝপথেই পাকড়াও করল। নির্মল রোজার দৃষ্টিতে ক্ষণিকের জন্য জ্বলে উঠল দুঃসাহসের অগ্নিশিখা। আন্টি, আমি আপনার ভাড়াটিয়া, পালিত কুকুর বিড়াল নই। আমি টাকা দিয়ে আপনার ঘরে থাকি, দেরি করে হয়তো ভাড়া পরিশোধ করেছি, কিন্তু কোনোদিনও 1 টাকাও কমিয়ে দিইনি আমি। হতবিহবল বাড়িওয়ালির হাতটি ঝটকা দিয়ে সরিয়ে দিল রোজা।
যেহেতু টাকা দিয়ে থাকি, ঘরটা আমারই, অন্তত কন্ট্রাক্ট তেমনই বলে। এবং আমার বাড়িতে আমি আমার স্বামীকে নিয়ে আসতেই পারি, তাতে তাকে এত জেরার মুখে পড়তে হবে কেন? এক অস্বস্তিকর নীরবতা থেমে এলো সম্পূর্ণ সিঁড়ি ঘরে। শুধুমাত্র বাইরের প্রকৃতিতে প্রবাহিত ঝোড়ো হাওয়ার শো শো শব্দ ভেসে আসছে। সিঁড়ি বেয়ে উপরে উঠল রোজা। আপনি আমাকে এই মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে বলেছেন, দেব, কিন্তু লোক জড়ো করে আমাকে অপদস্থ করার প্রচেষ্টা আমি এবার মেনে নিলেও দ্বিতীয়বার ব্যবস্থা নিতে বাধ্য হব আমি। কি ব্যবস্থা? বাড়িওয়ালি উচ্চারণ করার আগেই এবার বাকিরা হস্তক্ষেপ করলো। রোজার স্নেহময়ী আন্টি মহিলাকে ধরে বললেন, কথায় একটুও শান্ত হলো ওই গুইসাপের মতো ফোঁস করতে থাকা বাড়িওয়ালি। পরপর আন্টি রোজাকে উদ্দেশ্য করে চোখ টিপ দিয়ে জানালেন যে তিনি সামলে নেবেন। রোজা যেন আসমানকে নিয়ে ঘরে চলে যায়। হলেও তাই, আসমান সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। তবে শেষ মুহূর্তে সে বিড়বিড় করলো, কুটনি মহিলা। এই, কি বললে তুমি? বাড়িওয়ালি পুনরায় গর্জে উঠেছিল, কিন্তু আগেই আসমানকে পিছন থেকে ঠেলে হন হন করে উপরে নিয়ে উঠে গেল রোজা। সিঁড়িঘরে প্রতিধ্বনিত হলো বাড়িওয়ালির কণ্ঠস্বর, কালকেই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি রোজা, আর কোনো সময় দেওয়া যাবে না। মনুষ্যত্বর খাতিরে এই ঝড়ের রাতে ঘাড় ধরে রাস্তায় নামিয়ে দিচ্ছি না, মনে রাখিস। একটি দীর্ঘশ্বাস ফেলল শুধু রোজা। আসমানকে নিয়ে ভেতরে ঢুকে এই রোজা দরজা আটকালো। অতঃপর ধপ করে বসে পড়ল টেবিলের পাশে রাখা একমাত্র চেয়ারটিতে। দুই হাত মাথায় ঠেকিয়ে চোখের পাতা বুঝে ভাবনার জগতে পাড়ি জমালো সে। অপরদিকে আসমান ধীরে ধীরে নজর বোলাতে আরম্ভ করলো চারিদিকে। একটি মাত্র কক্ষ, সঙ্গে অ্যাটাচড বাথরুম এবং কিচেন বা রান্নাঘর বলতে শুধুমাত্র ছোট একটি স্থান। তাতে একজন মানুষ আরামদায়কভাবে কাজ করতে পারে কিনা সন্দেহ। কক্ষে আসবাবের সংখ্যায় অত্যন্ত নগণ্য। একটিমাত্র চৌকি, প্লাস্টিকের টেবিল এবং চেয়ার, একটি কাপড় চোপড় রাখার আলমারি এবং ছোটোখাটো ব্যাগপত্র ব্যতীত আর কিছু নেই বললেই চলে। তবে একটিমাত্র আসবাব আসমানের দৃষ্টি কাড়ল। কার্ডবোর্ড দিয়ে তৈরি মাঝারি আকৃতির একটি শেলফের মতন, যাতে ভর্তি রয়েছে বিভিন্ন ধরনের বই পুস্তক। স্থানটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যত্ন নেওয়া হয় বোঝাই যাচ্ছে। আসমান চৌকিতে বসতেই পুরনো কাঠ ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ করে উঠল। তাতে নিজের ভাবনার দুনিয়া থেকে বাইরে পদার্পণ করল রোজা। যেন এতক্ষণে এই কক্ষে সে নিজে বাদে অন্য কারো উপস্থিতি আবিষ্কার করেছে। সহসাই বাস্তবতা আঘাত করলো যেন তাকে। সে কি করছে? এক দানবকে নিয়ে এসেছে রাত কাটাতে। কি আশ্চর্য! এমন সিদ্ধান্ত নিতে রোজার একবারও বুক কাঁপল না। ঠিক আবদ্ধ কক্ষে চৌকির উপর নিঃশব্দে বসে আছে পিশাচটি। যদিও নড়চড় নেই, তবুও অশুভ কালোয় আবৃত শরীর এবং রক্ত পিপাসু দৃষ্টি পরাবাস্তবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এর সঙ্গে একটি কক্ষে গোটা রাত কিভাবে অতিবাহিত করবে রোজা? মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে কত কিছুই না করতে বাধ্য হয়। ঠিক এই যেমন হরিণও ফাঁদে পড়ে বাঘের কাছেই সাহায্য চায়। রোজার ধারণাকে সত্যি প্রমাণ করতেই যেন হঠাৎ করেই বাইরের বজ্রপাতের সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল। লোডশেডিং! হতাশা এবং ক্রোধে আধারের মাঝে রোজা টেবিলে একটা চাপড় মারল। তৎক্ষণাৎ জ্বলে উঠল ফ্ল্যাশ লাইটের আলো। আসমান নিজের পকেট থেকে ছোট্ট একটা টর্চ লাইটের মতো দেখতে ডিভাইস বের করেছে, যে বস্তুটি ছোট হলেও যথেষ্ট শক্তিশালী আলোক রশ্মি নির্গত করে। আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, বলে উঠল রোজা। বিগত কয়েকদিনের আধা পোড়া মোমবাতি বের করে সে জ্বালালো। ঈষৎ হলদেটে আলোয় কক্ষটি ধীরে ধীরে উদ্ভাসিত হয়ে উঠল। টর্চ নিভিয়ে পকেটে ভরে পুনরায় চুপচাপ বসে রইল আসমান। তাকিয়ে থাকলো খোলা জানালার ওপাশে দৃশ্যমান আকাশের আলো আধারী লুকোচুরি খেলার পানে। সে কোনো প্রকার বাক্য বিনিময়ের আগ্রহ না দেখানোয় রোজা চেয়ারে বসে বলল, আপনি কালকে সকালেই ফিরে যেতে পারেন, আমিও একটা ব্যবস্থা করে নেব। নির্বিকার আসমান রোজার কথা শুনেছে কি শুনেনি তাও বোঝা দুষ্কর।
রোজা তাই আরেকটু জোর কণ্ঠে জানালো। আগামীকাল এই বাড়ি আমায় ছাড়তে হবে। এবারেও নিঃশব্দ আসমান। ওই একই ভঙ্গিতে সে তাকিয়ে আছে আকাশের দিকে। বাইরের বিদ্যুৎ ঝলকানি এবং কক্ষের মোমবাতির আলো উভয় অবয়বে প্রতিফলিত হচ্ছে। অদ্ভুত হলেও সত্য, রোজা খানিকক্ষণ সম্মোহিতের ন্যায় সেই দৃশ্য উপভোগ করল। পরক্ষণেই নিজের মাথা ঝাঁকে দিয়ে উঠে পড়ল। কোন দুঃখে যে আপনাকে আমার বাসায় এনেছি, এর থেকে বাইরে কোথাও গেলেই ভালো হতো। এবার আসমান ফিরল রোজার দিকে, যেন রোজা এতক্ষণে মনোযোগ আকর্ষিত করতে সক্ষম হয়েছে। কেবি গ্রুপকে আপনি হয়তো চেনেন না, আমি চিনি। চেয়ার থেকে উঠে পড়েছিল রোজা। এই বক্তব্য শুনে থমকে পড়ল। বাইরের শীতল বায়ুর প্রবাহে তাদের মধ্যেকার মোমবাতি শিখা যেন কোমর দুলিয়ে নৃত্যে লিপ্ত হয়েছে। আপনি দেশের যে প্রান্তে গিয়ে গা ঢাকা দিন না কেন, কেবি গ্রুপের এক্সপার্ট হিট টিম সহজে আপনার অবস্থান চিহ্নিত করতে পারবে। আপনি আমায় ভয় দেখাচ্ছেন কেন? রোজার হৃদযন্ত্র স্পন্দিত হতে থাকলো দ্রুত লয়। আসমান চৌকি থেকে উঠতেই পুনরায় আহত পশুর মতন আর্তনাদ করে উঠল আসবাবটি। ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো আসমান। ভয় দেখাচ্ছি না, সত্যি কথা বলছি। আপনি বলতে চাইছেন কেবি গ্রুপের হাত থেকে বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব? হুম। বিধ্বস্ত পরাজিত সৈনিকের ন্যায় রোজার মাথাটি ঝুলে পড়ল। নয়নাশ্রু শুকিয়েছে বহু পূর্বেই। শুধুমাত্র একটি শীতল আবহ সে অনুভব করছে নিজের চারপাশে। অদৃশ্যমান এক শৃঙ্খল ক্রমেই তাকে আবদ্ধ করে ফেলছে। এই শৃঙ্খলের হাত থেকে কি আদৌ মুক্তি লাভ সম্ভব? রোজার একার পক্ষে কোনোদিনও নয়। ঢাকা শহরের বাইরে সে কোথাও আশ্রয় নিতে সমর্থ নয়। নিলেও কেবি গ্রুপের হাত থেকে নিস্তার নেই। সে যদি লুকিয়ে পালিয়ে বেড়াতে চায়, সেক্ষেত্রে দাদুর কি হবে? রোজার সন্ধান যখন পেয়েছে, তখন দাদুর সন্ধান পেতেও দেরি হবে না। কি করবে রোজা? ভাগ্যের সকল দুয়ার যেন আগেই বন্ধ হয়েছে বলে রোজা বিশ্বাস করত, কিন্তু আরও অদৃশ্যমান ভীতিকর দুয়ার যে এতদিন অপেক্ষায় ছিল তা সে কয়েক মাস আগেও কখনো কল্পনা করতে সক্ষম হয়নি। কোনো আশাই কি নেই? বিন্দুমাত্র আশার আলো? যে কোনো কিছুকে রোজা বর্তমানে আঁকড়ে ধরতে প্রস্তুত। সহসাই রোজার দৃষ্টি আপতিত হলো আসমানের উপর। রহস্য ঘেরা এক ব্যক্তিত্ব, যার পাশবিক কার্যকলাপ সম্পর্কে যে জ্ঞাত, যার দুই নয়নের সম্মোহনী দৃষ্টি ব্যতীত আর কিছুই সে দর্শনে সক্ষম হয়নি। চেহারাটুকু সে সর্বদা ঢেকে রাখে ফেস মাস্কের আড়ালে, ঠিক যেন এই বাস্তব পৃথিবীর বুকে এক পরাবাস্তব অস্তিত্ব। আপনি আমাকে সাহায্য করবেন আসমান? পিছন ঘুরল আসমান, এক পলক রোজার দিকে চেয়ে তারপর মৃদু অথচ কঠোর কণ্ঠে জানালো, আমি কাউকে সাহায্য করি না। বিজনেস ডিল কিংবা কন্ট্রাক্ট? চেয়ার থেকে উঠে দাঁড়ালো রোজা। আসমান বুকের উপর দুহাত ভাঁজ করে দেওয়ালে হেলান দিল। সমুদ্রের গভীরতা সম্পন্ন দৃষ্টি রোজাকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলো। তাতে নিজের শরীরে শিহরণ অনুভব করলো রোজা। তারপরও অবয়ব স্থির থাকলো। নাবিল কাসাকে খুন করার দৃশ্যটা দেখিয়েছেন, এর অর্থ আপনি কেবি গ্রুপের পরোয়া করেন না? কিংবা কি? প্রশ্নটি আসমানের হৃদয়ে উত্থাপিত হলেও কণ্ঠ থেকে নির্গত হলো না। রোজা নিজেই জবাব দিল প্রশ্ন ছাড়াই। কিংবা তাদের মোকাবেলা করার ক্ষমতা সম্পন্ন আপনি? ভালো বিশ্লেষণ। রোজা একটা ঢোক গিলল। সে যা করছে তার সম্পর্কে নিজেও নিশ্চিত নয়, কিন্তু এছাড়া বর্তমানে কোনো পথ খোলা নেই। মস্তিষ্ক বলছে এটাই একমাত্র পথ নিজের জীবন রক্ষার এবং এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের। আমরা একটা কন্ট্রাক্ট করলে কেমন হয়? আসমানের ঘন ভ্রুজোড়া উঁচু হলো। এই প্রথম অনুভূতিহীন দৃষ্টিতে কিঞ্চিত আগ্রহ টের পেল রোজা। আপনি আমাকে কেবি গ্রুপের হাত থেকে রক্ষা করবেন এবং বিনিময়ে আমি আপনাকে আপনার কাজে সাহায্য করব, ঠিক যেমনটা করেছিলাম নাবিল কাসারের ক্ষেত্রে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রোজার মনে হচ্ছে যেন সে আগুন নিয়ে খেলছে। এই খেলা শুধুমাত্র ধ্বংসের খেলা, সে জানে। তবুও নিজ দায়িত্বে সে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। নিজের জীবন নিয়ে জুয়া খেলা সে বহু আগেই খেলে ফেলেছে। এবার না হয় আরো ভয়ঙ্কর কিছু হোক, কি আসে যায়। হারানোর কিছুই নেই একটিমাত্র নিজের দাদু ছাড়া। যে প্রাণের এত মূল্য, যে প্রাণ রক্ষায় সে এত ব্যাকুল, তাও শুধুমাত্র এই বৃদ্ধ মানুষটির অস্তিত্বের জন্য। যদি সে না থাকতো, তবে সড়কে পড়ে থাকা কৃষ্ণচূড়ার মতন বহুকাল আগেই সে দলিত মথিত হয়ে যেত এই সভ্যতার মাঝে। আসমান বেশ দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইল, তারপর বজ্রকণ্ঠ ব্যক্ত করলো, আমি কোনো বডিগার্ড নই। এবারেও বাক্য মোটেও নিরাশ করল না রোজাকে। এই বান্দাকে সে চিনতে আরম্ভ করেছে। ধীরে ধীরে মস্তিষ্ক প্রতিরোধ সৃষ্টি করেছে অবাধ্যতার বিরুদ্ধে। আমি জানি আপনি বডিগার্ড নন। আমি আপনার সাহায্য চেয়েছি, যেহেতু আপনি সাহায্য করেন না সেক্ষেত্রে বিনিময় দিতে চেয়েছি। এটা শুধুমাত্র একটা ডিল হিসেবে দেখলে কেমন হয়? ইউ আর আ রিস্কি ডিল ম্যাম। আসমানের কথাটি রোজার হৃদয়ে অদ্ভুত এক টানা পোড়েনের উদ্ভব ঘটালো। অজ্ঞাত এক অনুভূতি অনুভব করছে সে, কেন তা নিজেও জানে না। বিশেষ করে আসমান তাকে ম্যাম বলে সম্বোধন করবে সে আশা করেনি। শুধু আসমান কেন, কোনোদিন কারো কাছেই সে এরকম কিছু শোনেনি। তাই এমন হচ্ছে কি, কে জানে। রোজার দিকে এগোলো আসমান, সহসাই পিছিয়ে পড়লো রোজা। কোমর গোত্তা খেলো টেবিলের সঙ্গে, পিছিয়ে যাওয়ার মতন জায়গা নেই। আসমান এসে দাঁড়ালো ঠিক সামনে, এতটা কাছে যে রোজা চাইলেই হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে দিতে পারে। হালকা ঝুঁকে রোজার দৃষ্টির সঙ্গে নিজের শীতল দৃষ্টি মেলালো আসমান। আমি রক্ষক নই, ভক্ষক। আমাকে বিশ্বাসের কোনো কারণ দেখি না। নিজের দুই হাত মুঠো পাকিয়ে শক্ত করে ফেলল রোজা। অতঃপর সাহস সঞ্চয় করে মুখোমুখি হলো আসমানের শোষণীয় দৃষ্টির। এখনো পর্যন্ত কিছু করেননি যখন বিশ্বাস রাখছি আগামীতেও কিছু করবেন না। কে বলেছে করব না? বলেই আসমান অতর্কিতে নিজের ডান হাত বাড়িয়ে চেপে ধরল রোজার গ্রীবাদেশ। রোজা নিজেও বুঝল না কি ভর করেছে, বিন্দুমাত্র ভীতি প্রদর্শন হলো না চেহারায়, বরং তেজস্বী এক প্রভাব ফুটে উঠল অবয়বে। আসমান ক্রমশ চাপ বাড়াতে থাকলো, এতটাই যে রোজার নিঃশ্বাস পর্যন্ত আটকে এলো। উভয় চোখে জমল জল, তবুও ধীর স্থির রোজা শুধুমাত্র বাম হাতে আসমানের হাতখানা আঁকড়ে ধরল মাত্র, ছাড়ানোর প্রচেষ্টা করল না। ঠিক যখন রোজার দৃষ্টিশক্তি ঝাপসা হতে লাগলো, তখনই আসমান হুট করে ছেড়ে দিল তাকে। ছাড়া পেয়ে টেবিল আঁকড়ে ধরে কাশতে থাকলো রোজা। আসমান উল্টো ঘুরে গেল, হাত দুটো ব্যাগি জিন্সের পকেটে ভরে তাকিয়ে রইল জানালার দিকে। রোজা নিজেকে স্থির করে মৃদু কণ্ঠে শুধালো, আপনার পরীক্ষায় পাশ করেছি কি? জবাব দিল না আসমান। আলো আধারির মাঝে স্থির অবয়বের দিকে তাকিয়ে থাকলো রোজা। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আরো কিছুক্ষণ। তারপর হঠাৎ আমার সঙ্গে কাজ করা হাতের মোয়া নয় ম্যাম। তখনও টেবিলের এক হাতে ভর দিয়ে তাকিয়ে আছে রোজা। আসমান পিছন ঘুরে এক পা করে এগোতে থাকলো। ফার্স্ট অফ অল, এর শুরু হলে শেষ আমি নির্ধারণ করব। অ্যান্ড সেকেন্ডলি, আমি যা বলবো তাই করতে হবে, অহেতুক কোনো প্রশ্ন ছাড়া। তৃতীয়ত, এই সফরে যা যা ঘটবে তা অনুভবের জন্য মানসিকভাবে নিজেকে তৈরি রাখতে হবে। বরাবর রোজার সামনে থামলো আসমান, দৃষ্টি যেন রোজার হৃদয়ে তোলপাড় ঘটিয়ে দিচ্ছে। ওয়ান মিস্টেক অ্যান্ড ইউ উইল ডাই। আসমানের কণ্ঠে কিছু একটা ছিল যার দরুন রোজার সমস্ত শরীর বিনা কারণেই প্রকম্পিত হয়ে উঠল। দৃষ্টি স্বাভাবিক রাখতে পারল না সে, নামিয়ে নিল। তারপর বোকার ন্যায় ভীষণ রকম অপ্রাসঙ্গিক একটি কথা বলে বসলো, আপনি বিছানায় শুন, আমি নিচে ঘুমাবো। আসমানের দিকে তাকানোর সাহসটুকু পর্যন্ত শেয়ার করতে পারল না। বাস্তবতা তাকে নিঃস্ব করে দিয়েছে সম্পূর্ণ। এখন কি হচ্ছে?
পরবর্তীতে কি হবে সেই বিষয় নিয়ে সে ভাবনায় রাজি নয়। এই দানবের সাথে চুক্তিতে যাওয়ার মূল্য তাকে কিভাবে পরিশোধ করতে হবে তা অজানা। তবে একটা বিষয় রোজা জানে, এখন রাতে একটুও ঘুম হবে না। নার্সের সাহায্যে কেবিনের সাথে লাগোয়া একমাত্র বারান্দায় এসে বসেছেন ইউনুস রহমান। সম্পূর্ণ আকাশ গুমট মেঘের আচ্ছাদনে ঢেকে রয়েছে। যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। আর কত সময় হাতে আছে, আর কতদিন পৃথিবীর এই ঝোড়ো আবহাওয়াকে অবলোকন করতে পারবেন আপন চোখে? খুব বেশি দিন নয় নিশ্চয়ই। যত কম দিন হবে ততই শ্রেয়। আদরের নাতনিটা মুক্ত হবে বিষাদের যন্ত্রণা থেকে। দাদু, ডাকটি কানে যেতেই ইউনুস চোখ ঘুরিয়ে তাকালেন। রোজাকে দেখে মুহূর্তেই চেহারা উদ্ভাসিত হয়ে উঠল প্রফুল্লতায়। চড়ুই, ছুটে এসে নিজের দাদুকে আলিঙ্গন করলো রোজা, যেন নিজের সবটুকু ভালোবাসা উগড়ে দিতে চায় মানুষটির জন্য। একমাত্র প্রশান্তির আশ্রয়স্থল মানুষটি। রোজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভগ্ন কণ্ঠস্বরে ইউনুস রহমান জিজ্ঞেস করলেন, তুমি এত সকাল সকাল যে দাদু? ভেবেছিলাম দুপুরে আসবে। মুখ তুলে চাইল রোজা। অধরে হাসি ধরে রাখার চেষ্টা চালিয়ে জানালো, আসলে আজ কিছু কাজ আছে, বাড়ি বদলাবো, তার আগেই তোমাকে একবার দেখতে খুব ইচ্ছে হলো, তাই চলে এসেছি। বাড়ি বদলাবে কেন? বিস্মিত হলেন ইউনুস। রোজা কিছুক্ষণ ইতস্তত করে বলল, তেমন কিছু না, আরো বড় এবং ভালো বাসা পেয়েছি তো তাই। তুমি ওসবে চিন্তা করো না দাদু। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। ব্যাগ থেকে একে একে কিছু আরামদায়ক পোশাক এবং নতুন উপন্যাসের বই বের করে দাদুকে দেখাতে লাগলো রোজা। সবটাই তিনি নিষ্পলক দৃষ্টিতে দেখলেন। তারপর হঠাৎ করেই রোজার হাতখানা খপ করে চেপে ধরলেন নিজের দুর্বল শক্তিতে। দাদু, আমার জন্য আর কত করবে চড়ুই? বাদ দেওয়া যায় না? তোমার নিজের জীবনটা তো পড়ে আছে। দাদুর চোখে জমা জল সহ্য করতে পারল না রোজা। উঠে দাঁড়িয়ে সাবধানে তাকে পুনর্বার আলিঙ্গন করে নিল। বিড়বিড় করে বলল, তুমিই আমার জীবন দাদু। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি সুখে আছি, অনেক সুখে। তুমি হাসপাতালে তো তাই দেখতে পাচ্ছ না। দোহাই লাগে, নিজের দাদুকে মিথ্যা বলো না চড়ুই। দাদুর চেহারা নিজের হাতের মাঝে নিল রোজা। তারপর কুঞ্চিত কপালে চুম্বন করে হাসলো এক মায়াবিনী হাসি। দাদু, আমি তোমায় কথা দিচ্ছি, আমি সুখে থাকবো, খুব সুখে থাকবো, এবং আমার জীবনের সেই সুখের দেখা তুমিও পাবে যখন আমি তোমাকে আমার নতুন ঘরে নিয়ে যাব। দেখে নিও তুমি, আমার কথা মিলিয়ে নিও। ইউনুস রহমান কিছু বলতে পারলেন না। নিজের অবশিষ্ট একমাত্র পরিবারের সদস্যের দিকে সজল নয়নে চেয়ে রইলেন শুধু। হৃদয় স্রষ্টার কাছে সর্বদা শুধুমাত্র একটি জিনিসই প্রার্থনা করে, চড়ুইয়ের জন্য এক সুখের জীবন। চড়ুইয়ের জীবনে যেন এমন কেউ আসে যে সারা জীবনের দুঃখ কষ্ট ভুলিয়ে ভালোবাসায় মরিয়ে আগলে রাখবে তাকে সর্বদা। দাদুর সঙ্গে দেখা করে রোজা যখন বাসায় পৌঁছলো তখন ভেতরের দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে রইল। বিশাল এক লাগেজ নিয়ে একজন লোককে কিছুক্ষণ আগেই সিঁড়ি বেয়ে নামতে দেখেছে। তাতে কি ছিল বুঝতে পারেনি। এখন বাসায় এসে দেখে সম্পূর্ণ আলমারি এবং বইয়ের শেলফ খালি পড়ে আছে। অপরদিকে বিছানায় বসে নিজের পরনের স্নিকার্সের ফিতা বাঁধছে আসমান। গতকাল রাতে এক ফোঁটা ঘুম হয়নি রোজার। ফ্লোরে শোয়ার কারণে নয়, বরং কক্ষে ভিন্ন এক সত্তার উপস্থিতির কারণে এপাশ ওপাশ করেছে সে। দুঃস্বপ্নও তাকে তাড়া করে বেরিয়েছে। এই বুঝি বিছানা থেকে উঠে কিছু করে বসে পিশাচটা। কিন্তু ভাগ্যবশত এমন কিছুই হয়নি। খুব ভোরে উঠে আসমানের ঘুমন্ত অবয়ব দেখতে পেয়েছিল সে, তখনও মাস্ক পরা। কৌতূহলবশত ইচ্ছা হয়েছিল সেটা খুলে দিতে, তবুও সাহসে কুলোয়নি। কে জানে ওই মাস্কের আড়ালে কতখানি বর্বরতা লুকিয়ে রেখেছে দানবটি। আমার জিনিসপত্র কোথায়? জবাব দিল না আসমান, বরং এক পা শেষ করে অপর পা ধরল ফিতা বাঁধার উদ্দেশ্যে। রোজা ভিতরে ঢুকে চারিদিকে তাকিয়ে পুনরায় জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? আমার অনুমতি ছাড়া আমার জিনিস উধাও হলো কি করে? যেভাবে আমার অনুমতি ছাড়া আপনি সাত সকাল বেরিয়ে গেলেন সেভাবে। নিজের টি শার্ট ঝেড়ে উঠে দাঁড়ালো আসমান। রোজা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। এতক্ষণে যেন সে উপলব্ধি করেছে আসমানের আচরণের কারণ।
একা একা এভাবে বেরিয়ে সে কেবি গ্রুপের সামনে নিজেকে এক প্রকার অরক্ষিত করে তুলেছিল, কিন্তু আসমানের সেই কারণে ক্ষেপার কথা নয়। সে ক্ষেপেছে তাকে না বলে যাওয়ার কারণে। আসমান টেবিলের দিকে ইশারা করলো হঠাৎ। রোজা তাকাতেই দেখলো একটা প্লেটে ঢাকা কিছু খাবার রাখা, ব্রেড, ডিম পোচ আর কিছু ফলমূল। কে দিয়েছে এসব? 3 তলার আন্টি। কেন? আসমান কাঁধ ঝাঁকালো। প্রথম রাতের পর যেন আপনাকে রান্নাঘরে গিয়ে কষ্ট করতে না হয় সে কারণে। রোজা একটু ব্রেড মুখে দিচ্ছিল, কিন্তু আসমানের কথায় তা গলায় আটকে গেল। এই ছেলে বলে কি? এর মধ্যে অনুভূতি নেই ভালো কথা, কিন্তু সামান্যতম লজ্জাবোধ কি নেই? রোজাকে অবশ্য লজ্জা পাওয়ার সময়টুকুও দিল না আসমান। তাড়াতাড়ি খেয়ে নিচে আসুন, ক্যাব অপেক্ষা করছে। ক্যাব কিসের জন্য? বোকার মতন প্রশ্নটি করলেও রোজার বুঝতে কিছুই বাকি রইল না। আসমান নিশ্চয়ই তাকে কোথাও নিয়ে যেতে চায়। এক বাড়ির ঠিকানা ফাঁস হয়ে গিয়েছে শত্রুপক্ষের কাছে। আসমান প্রশ্নের জবাবও দেয়নি। সে উদ্যত বাইরে বেরোতে। কিন্তু আমার আসবাবপত্র? থমকে পড়ল আসমান। একবার চোখ ঘুরিয়ে চাইল সম্পূর্ণ কক্ষে। তারপর দৃষ্টিতে কেমন এক বিতৃষ্ণা ফুটে উঠল। এসবের প্রয়োজন নাই। আমরা চলে গেলে লোকে সেসব নিয়ে যাবে ভাঙারি হিসেবে বিক্রি করতে। রোজা স্থির নয়নে তাকিয়ে থাকলো। এই পিশাচ কি তাকে অপমান করলো? জিনিসপত্র ভাঙারি বলে চালিয়ে দিল। আমি নিচে যাচ্ছি। আপনি খেয়েছেন? এই প্রশ্নের জবাব পেল না রোজা। আসমান ইতোমধ্যে ঘরের বাইরে বেরিয়ে গিয়েছে। একটি মাত্র নিঃশ্বাস ফেলল সে শুধু। এই তল্লাটে যে ক্যাব নামক বস্তুটি ঢুকতে পারে তা এর আগে কোনো দিন ভাবতে পারেনি রোজা। সেই আন্টির থেকে বিদায় নিয়ে এসেছে রোজা। বাড়িওয়ালির মুখোমুখিও হওয়ার রুচি জাগেনি। প্রায় ঘন্টা দেড়েকের পথ গাড়ির ভেতর কাটলো অস্বস্তিকর নীরবতার মাধ্যমে। সারা রাত না ঘুমানোর কারণে জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়েই পড়েছিল রোজা। গাড়ি ব্রেক কষে থেমে যেতেই ঘুমের অবসান ঘটল। জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই নিজের জায়গায় জমে গেল সে। একটি সুউচ্চ ভবনের সামনে দাঁড়িয়েছে ক্যাব। ভবনের নাম মার্ভেল। চোখ কচলে আবার তাকালো রোজা। ঘুমের ঘরে ভুল দেখছে না তো? ভবনটির নাম দেখে কিছুদিন আগে সেই স্মৃতি রোজার মনের কোণে তাজা হয়ে উঠল। এখানেই ডেলিভারি দিতে এসেছিল সে। কি জিনিস তা অবশ্য জানা নেই, ভালো কিছু নয় নিশ্চিত। আসমান তাকে এখানে কেন নিয়ে এলো? তবে কি? ভাববার পর্যাপ্ত সময় রোজা পেল না। পাশের সিট থেকে আসমান কিছু একটা বাড়িয়ে দিতেই সে নজর ঘোরাতে বাধ্য হলো। একটা ফাইল। দ্বিধান্বিত হয়ে ফাইলটি হাতে নিয়ে খুলতেই রোজার চক্ষু চরক কাজ হয়ে উঠল। কাবিননামা? ফেক কাবিননামা। রোজাকে শুধরে দিল আসমান। হতবিহ্বল হয়ে রোজা তাকিয়ে রইল ছেলেটির দিকে। একটা নিঃশ্বাস ফেলে আসমান প্রথমবারের মতন কোনো কিছু বিশ্লেষণ করলো রোজার নিকট। এটা রেসিডেন্সিয়াল এলাকা। এখানে হুটহাট ঢুকে পড়ে বসবাস অসম্ভব। কর্তৃপক্ষের থেকে অনুমতি গ্রহণ করতে হয়। কে থাকছে, কোন সম্পর্কে থাকছে, সব কিছু। আমার ভাই বোনের তথ্য রয়েছে আগে থেকেই, তাই আপনাকে নতুনভাবে আমার বোন বানানো সম্ভব নয়। তাই বলে বউ বানিয়ে নিয়ে যাবেন? প্রশ্নটা রোজা চাইলেও উচ্চারণ করতে সক্ষম হলো না। হুট করেই মনে পড়ল ঠিক আগের রাতে সকলের সামনে আসমান নিজেকে স্বামী বলে পরিচয় দিয়েছিল। রোজা বুঝতে পেরেছে সবটাই পরিস্থিতির প্রয়োজনে। তবুও নিজের হৃদয়ে জাগ্রত হওয়া অনুভূতির নব্য প্রস্ফুটিত ফুলটিকে সে কিছুতেই উপেক্ষা করতে পারছে না। হাতের কাবিননামার কাগজের দিকে একদৃষ্টে চেয়ে থাকলো রোজা। আসমান কখন এর ব্যবস্থা করেছে সে জানে না। ইতোমধ্যে সে স্বাক্ষর করে ফেলেছে, তবে নাম আসমান নয়, নীলাদ্রি রেমান নীল। রোজা আর চোখে আসমানকে দেখল। সে তাকিয়ে নেই। এই ব্যক্তির ঠিক কতগুলি পরিচয় রয়েছে? একটি, দুটি, নাকি অসংখ্য? মাঝে নীলাদ্রি রেমান বুঝি একটি? আজ থেকে আপনি আরিয়া রেমান। সাইন করুন আরিয়া সুলতানা নামে। হুট করেই বলে উঠল আসমান, যদিও রোজার দিকে ফিরে তাকায়নি। রোজা কলমের ক্যাপ খুলে কাগজটির দিকে বেশ দীর্ঘ একটা সময় চেয়ে রইল। সব কিছুই মিথ্যা। মিথ্যা কাগজ, মিথ্যা পরিচয়, মিথ্যা এক বন্ধন। তবুও হৃদয়ে এমন ঘূর্ণিপাকের অর্থ কি?
মিথ্যার বন্ধন কখনো চিরস্থায়ী হয় না, সেই কামনাও সেই করে না। তদুপরি এমন অনুভূতির টানাপোড়েনের মর্ম কি? কলমের নিব কাগজে ছুঁয়ে রোজা আনমনে প্রশ্ন করে বসল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।